একটা অজানা মিস্টেক, একটা জানা মিস্টেক। যদি আমাদের কোনো মিস্টেক হয়, হয়তো রুগী কিছু জানবে না, কিন্তু আল্লাহ কিন্তু আছে। কিয়ামতের দিনে কিন্তু তোমাকে হিসাব দিতে হবে যে এই রুগীটা তোমার অবহেলার জন্য মারা গেছে। আমরা একটা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বা একটা সার্ভিস অর্গানাইজেশনে কাজ করি। আমরা যদি আমার জন্য কিছু আমি চাই, তার জন্য অন্য কিছু একটা ভাবি, তার মানে আমি কিন্তু ডাবল স্ট্যান্ডার্ডের মধ্যে আছি। ডাবল স্ট্যান্ডার্ড রাখার কোনো সুযোগ নেই, কিন্তু ওইটা আমরা দুনিয়া আখেরা কোনো জায়গায় জবাব দিতে পারবো। ডক্টরের কোয়ালিটি ইনশিওর করতে হবে আমাদেরকে, নার্সিং কোয়ালিটি ইনশিওর করতে হবে, আমাদের হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছে, ওয়ার্ড বয়, ওয়ার্ড মাস্টার, যারা সবাইকে। পৃথিবীর সব দেশে কি হয়, মানুষ হসপিটালে সার্ভিসে চলে যায়, যাওয়ার পরে তারপর বিলটা যখন আসে ইন্স্যুরেন্সের কাছে সে পাঠিয়ে দেয়, বা ইন্স্যুরেন্সের কাছে সরাসরি বিলটা চলে যায়। তো হসপিটালের সার্ভিসের প্রাইস কত, এটা নিয়ে কিন্তু তারা বদল হয়। আমাদের দেশে কিন্তু প্রথমেই মানুষ এই ব্যাপারটাতে বদল হয় যে আমি যে সার্ভিসটাকে দিতে যাবো এটার আসলে কষ্ট হচ্ছে কি, অনেক ক্ষেত্রে মানুষ একদম শেষ সময় হসপিটালে আসে। তো দুইটা ক্ষতি হয়। এক হলো যে দেখা যায় যে তার অনেক কিছু আসলে ড্যামেজ হয়ে গেছে, তখন কিছু করার থাকে। আপনার ক্যান্সারের অনেক পেশেন্ট ফোর্থ গ্রেডে এসে হসপিটালে যখন রিপ্রেজেন্ট করে, তখন তার জন্য তো তেমন কিছু করার থাকে না ক্লিনিশিয়ানদের। কিন্তু আগে প্রপার স্ক্রিনিং এর মধ্যে যদি থাকতো, তাহলে হয়তো অনেক আগে থেকে সার্ভিসটা দেওয়া যেত। মানে ইন্স্যুরেন্স এখন আমাদের দেশের জন্য আসলে একদম মোস্ট ম্যান্ডেটরি পার্ট হয়ে গিয়েছে হেলথ কেয়ারের জন্য। কারণ হলো যে এইটার মাধ্যমে আসলে একটা গেম চেঞ্জিং হতে পারে এই দেশের হেলথ কেয়ার। ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েট হিসেবে হেলথ কেয়ার ইন্স্যুরেন্স আসবে হেলথ কেয়ারের মধ্যে, সে কিন্তু ডক্টরের রেসপন্সিবিলিটি নিয়ে কোশ্চেন। এই যে আমরা এখন ডাক্তারের দায় অবহেলার কথা বলি, এসব জিনিস কমে গেল। রোগীদের বা রোগীর লোকদের দায়িত্বের ব্যাপারে সে কিন্তু সচেতন করবে, হসপিটালকে বা সার্ভিস প্রোভাইডারকে সচেতন করবে। মানুষের সহজলভ্যতার সার্ভিসে তো হবেই, এতে কোনো সন্দেহ। আপনারা তো বলছেন যে আমাদের দেশে যাতে কোনো মানুষ বিনা চিকিৎসা না মারা যায়, সেটার ব্যবস্থা নিতে হবে। এটা এআই আসলে আগামী 3-4-5 বছরে কিভাবে এই স্বাস্থ্য ব্যবস্থাকে চেঞ্জ করে ফেলবে বলা মুশকিল। ডিয়ার অল, আপনাদের সঙ্গে আজকের পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে এই পডকাস্টে উপস্থিত আছেন ইউনাইটেড মেডিকেল কলেজের এমডি ফাইজুর রহমান। উনি বেসিক্যালি কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড ওনার। উনি ইউনাইটেড হসপিটালে উনি সিইও অ্যান্ড এমডি হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে উনি ইউনাইটেড মেডিকেল কলেজে কর্মরত আছেন। থ্যাংক ইউ আপনাকে আসার জন্য, থ্যাংক ইউ আপনাকে, আপনার এত ব্যস্ততার মাধ্যমে আপনি সময় দিয়েছেন, আমরা গ্রেটফুল। আমরা আজকে একটা ভিন্নভাবে আমরা কথা বলবো যে একটা কর্পোরেট হসপিটাল একটা কিভাবে মানুষকে সেবা দিতে পারে এবং কর্পোরেট হসপিটাল কি ক্রাইটেরিয়া থাকা উচিত, আপনাদের ভিশন কি, এইসবগুলো নিয়ে। আমি জানি যে আপনাদের ইউনাইটেড মেডিকেল কলেজ অথবা ইউনাইটেড হেলথ কেয়ারের অনেকগুলা স্পেকট্রাম আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং বিভিন্ন চ্যালেঞ্জের যেগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো কিভাবে আপনারা ফেস করছেন, ওভারকাম করছেন, ডিসপাইট দ্য কনস্ট্যান্ট, ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট, ইকোনমিক কনস্ট্যান্ট, পলিটিক্যাল কনস্ট্যান্ট, সবকিছু মিলে আপনার কিভাবে কভার করছেন, এসব বিষয়গুলো আমরা কথা বলবো। সুতরাং প্রথমেই আমি যেটা আপনাকে শুরু করতে চাই, আপনি আপনার নিজের প্রতিষ্ঠান সম্বন্ধে আপনি যদি আমাদেরকে ব্রিফ করেন যে আপনি এখন যেভাবে আছেন, এখন তো ইউনাইটেড মেডিকেল কলেজে আছেন, আবার ইউনাইটেড হেলথ কেয়ারেও আছেন আপনার, তাহলে ওখানে আপনি কি হিসাবে কাজ করছেন এবং কি কি চ্যালেঞ্জ ফেস করছেন এখন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা এবং প্রথমে আপনাকে ধন্যবাদ দিতে চাই আমাকে এই অনুষ্ঠানে আয়োজনে ইনভাইট করার জন্য। আমি এখন কাজ করছি ইউনাইটেড হেলথ কেয়ারে। ইউনাইটেড হেলথ কেয়ার হলো যে ইউনাইটেড গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এটা হলো যে হেলথ কেয়ারের যে ডিভিশন, হেলথ কেয়ারের যত রকম কাজ হয় সেটার জন্য। তো আমি ওখানকার চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করছি। অ্যাট দ্য সেম টাইম ইউনাইটেড হেলথ কেয়ারের আমরা বেশ কিছু প্রতিষ্ঠান অপারেট করছি ইউনাইটেড হেলথ কেয়ার থেকে। এর মধ্যে ফ্ল্যাগশিপ ইনস্টিটিউশন হলো ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আমরা জামালপুর ডিস্ট্রিক্টে একটি 250 বেডের হসপিটালকে পরিচালনা করি। আমরা ধানমন্ডিতে একটা সিগনেচার ক্লিনিক মেডিক্স পরিচালনা করি। তো এই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের আবার আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও কাজ করছি এই মুহূর্তে। আমরা যেটা চেষ্টা করছি যে ইউনাইটেড হেলথ কেয়ার থেকে দেশের স্বাস্থ্য খাতে একটি ইকোসিস্টেমের মতো তৈরি করা যায় কিনা, যেখানে আসলে একদিকে যেমন স্বাস্থ্যের সেবার অ্যাক্সেস বাড়ানো যায়, অনেক বেশি মানুষ আসলে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যসেবা পেতে পারে। দ্বিতীয়ত এফোর্ডেবিলিটি, মানে এফোর্ডেবল সলিউশন দেওয়া যায় কিনা আমাদের দেশের মানুষের জন্য স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। এবং তৃতীয়ত কোয়ালিটি অফ কেয়ারকে আমরা কিভাবে আসলে আরো মানসম্মত করতে পারি, অনেক বেশি ইমপ্রুভ করতে পারি। তার মানে আপনাদের ভিশন যেটা হলো কি, আপনারা নট অনলি যে ঢাকাকেই কনসেন্ট্রেশন করছেন, আপনারা কিন্তু গোটা দেশকে কনসেন্ট্রেশন করছেন, বিভিন্ন জায়গায় আপনারা করছেন এবং বিভিন্ন জায়গায়
ঢাকার মতো কিভাবে কোয়ালিটি এটা ইনশিওর করা দরকার, জি, অর্থাৎ স্বাস্থ্য উন্নত মানের স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে নিয়ে যাওয়া, জি, এবং যেটা গভর্নমেন্টেরও ভিশন। জি, কারণ শুধু ঢাকায় বসে থেকে ঢাকাতেই বড় বড় হসপিটাল করলে হবে না তো, জি, এবং এইটা করতে গেলে তো আপনাদের ধরেন একটা ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার থাকে। আর এটা যে খুব যে লাভজনক প্রতিষ্ঠান তা কিন্তু না, হসপিটাল খুব একটা লাভজনক প্রতিষ্ঠান কিন্তু না। জি, কেউ যদি অন্য ব্যবসা করে তার সাথে কিন্তু হসপিটালের ব্যবসাটা মানে কম্পারেটিভলি কম লাভ হয়, স্টিল জি, ইট ইজ সাস্টেনেবল। এটা জি, আমি লুজিং কনসার্ন বলবো না, ইট ইজ এ সাস্টেনেবল বিজনেস। জি, তো আপনি একজন ধরেন ব্যাংকার ছিলেন, এবং জি। আমি জানি এইসিস ব্যাংকে আপনি ছিলেন। হুম। আপনি তো থাকলে ওখানে থাকলে আজকে এমডি হতে পারতেন, এবং আপনার কন্টেম্পোরারি সবাই এমডি হয়ে গেছে। সুতরাং আমার এক্সপেকটেশন আপনি এইসিস ব্যাংকের এমডি হতেন অথবা স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি হতেন। তো ওইটা ছিল কেন আপনি হলো কি এই যে ইউনাইটেড হসপিটালে জয়েন করলেন? হোয়াট ইজ ইউর ভিশন লেট বিহাইন্ড? হ্যাঁ, আমার ক্যারিয়ারটা খুব ডাইভার্সিফাইড, এর মধ্যে অনেক প্যারাডাইম শিফট ছিল, আপনি সঠিক বলেছেন। আমি প্রথম জীবনে আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ফিজিক্সে পড়াশোনা করেছি, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি। তো তারপর আইটি প্রফেশনাল ছিলাম প্রায় 10 বছর। এর মধ্যে 2 বছর একটি লোকাল কোম্পানিতে ছিলাম, বেক্সিমকোতে, এবং পরে আমি এইচএসবিসিতে জয়েন করি। তখনও আমি আইটি প্রফেশনাল ছিলাম, বাট পরবর্তীতে এইচএসবিসিতে দীর্ঘ 8 বছর আইটিতে কাজ করার পরে আমি আবার ব্যাংকিংয়ে মুভ করি। তো আই বিকেম এ রিটেল ব্যাংকার। তখন ব্যাংকিংও এমবিএ করি আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো তারপরে জার্নিটাতে একসময় রিটেলের হেডও হই, এইচএসবিসি বাংলাদেশের রিটেলের হেডও হই। আপনি যেভাবে বললেন যে আমি এমডি হতাম, ওটা হতাম কিনা জানি না, অত যোগ্যতা আমার ছিল কিনা জানি না, হয়তো না, কিন্তু রিজনেবল একটা সিনিয়র পজিশনে আমি কাজ করতাম, যেটা অনেকের জন্য একটা ড্রিম জব আমি বলবো। তো তারপরে কেন তাহলে ওই জবটা ছেড়ে দেওয়ার চিন্তা করলাম? এইটা একটা কারণ হলো যে আমি আমার বাবা মার একমাত্র ছেলে, আমার একটা মোবিলিটি ইস্যু ছিল, আমি আসলে বিদেশে যেতে চাইনি। কারণ এই ধরনের মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বা ব্যাংকে কাজ করলে দেখা যায় যে একটা না একটা পর্যায়ে সিনিয়র লেভেলে একটা ফরেন পোস্টিং বা এগুলো নিতেই হয়, যেহেতু সাইট লেভেলে সুযোগ কমে আসে। আর মোর ইম্পর্টেন্টলি আমি আসলে আই লেফট ব্যাংক বিকজ অফ মাই পার্সোনাল সেট অফ ভ্যালুস। আমি একটা পর্যায়ে ফিল করি যে আমি আসলে মানে সুদী ব্যবসা বা ইন্টারেস্ট বেস ব্যাংকিং থেকে বের হয়ে আসবো। তো হসপিটালে আসবো এরকম কোনো প্ল্যান ছিল না, ওইটা দ্যাট ওয়াজ নট ইন মাই প্ল্যান। বাট হঠাৎ করেই কাকতালীয়ভাবেই এসে যায় তখনকার ইউনাইটেড, এখনকার কন্টিনেন্টাল হসপিটালে জয়েন করার ব্যাপারে সিইও হিসেবে। তো আমিও আসলে রাজি হয়ে যাই, যখন আমাদের কথাবার্তা হয় চেয়ারম্যান সাহেবের সাথে, তখন রাজি হয়ে যায়। আমারও মনে হয় যে ওয়াই নট, এটা নিশ্চয়ই পেছনে কোনো ডিভাইন কারণ আছে, না আমার কাছে আসবে কেন। আই ওয়াজ প্রবাবলি দ্য লাস্ট পারসন টু রিসিভ দিস অফার। একজন ব্যাংকার কিভাবে একজন হসপিটালে সিইও হয়, তো আমার কাছে মনে হলো যে ওয়াই নট, অ্যান্ড দেন হাউ ইট স্টার্টেড। এবং আমিও আসলে ইউনাইটেড হসপিটালে জয়েন করে ফেলি 2018 সালে অগাস্ট মাসে, দাদেন ইউনাইটেড হসপিটাল। হ্যাঁ, তারপরে তো আপনি জয়েন করার পরে আমি যত দেখেছি, আমি তো ইউনাইটেড হসপিটালে কনসালটেন্ট ছিলাম। ইউ আর সাকসেসফুল এমডি আমি বলবো, এবং সিও। এবং আপনি হসপিটালের এই যে আপনার ধরেন কনসালটেন্ট নিয়ে আসা, কনসালটেন্ট নিয়োগ দেওয়া, বা ওখানে ইনফ্রাস্ট্রাকচার গ্রো করা, বা ওটাকে কিভাবে বাড়ানো যায়। এবং নাও দি ইউনাইটেড হসপিটাল ইজ ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল, কর্পোরেট হসপিটাল ইন বাংলাদেশ। আরও আছে, আমি বলবো দ্যাট ইজ দ্য বেস্ট বলবো না, বাট ওয়ান অফ দ্য বেস্ট বলবো। এটা তো আপনি একজন সাকসেসফুল এমডি এন্ড সি হিসাবেই বলা যেতে পারে। এখন আপনি বর্তমানে যেটা ইউনাইটেড হসপিটাল যেটা আছে, সেটার নাম চেঞ্জ হয়ে কন্টিনেন্টাল হসপিটাল। বাট থ্যাংক ইউ ফর ইউর কন্ট্রিবিউশন, যেটা আপনি ইউনাইটেড কন্ট্রিবিউশন করেছেন, এবং বর্তমানে কন্টিনেন্টাল হসপিটাল নামে চিনছে। মানুষজন যদিও কনফিউজড হচ্ছে, কিন্তু যেহেতু সাইট সেম রয়ে গেছে, হয়তো মানুষ ধাক্কা খায়। বেশিরভাগ লোকে আসে ধরেন ডাক্তারের নাম করে, জি, এসে দেখে যে বেশিরভাগ কনফিউজড হয় যে কি ব্যাপার, আমি আসলাম ইউনাইটেড হসপিটালে, এখন দেখি কন্টিনেন্টাল হসপিটাল। জি, যাই হোক, পরে যখন দেখে তখন তারা বুঝতে পারে যে নামটা চেঞ্জ হয়েছে। এই তাছাড়া আপনি একটা ধরেন প্রতিষ্ঠানকে এস্টাবলিশ করে আসছেন, একটা প্রতিষ্ঠান আপনি এস্টাবলিশ করেন তা বলবো না, এস্টাবলিশমেন্টের সবাই মিলে হয়, রাইট, বাট ইউ আর দ্য লিডার। সো লিডারের কৃতিত্ব তো লিডারের কাছেই যায় বেশিরভাগ অংশই। ডেফিনেটলি ওই হসপিটালে যারা কনসালটেন্ট নিয়োগ করছেন, যাদেরকে আপনারা জি, কনসালটেন্ট হিসাবে নিয়োগ বলবো না, কনসার্ন হিসাবে ওই হসপিটালকে সম্পৃক্ততা করেছেন, দে আর রিয়েলি গুড, আই বলছি।
এবং আমার মনে হয় যে নিউরোলজি বলেন, সার্জারি বলেন, কার্ডিওলজি বলেন, কার্ডিয়াক সার্জারি বলেন, সব দিকেই কিন্তু আপনারা একটা ভালো মানের কনসালটেন্টকে ওখানে দিতে পেরেছেন আর কি। এই জন্যই মানুষ কিন্তু ওই হসপিটালে সেবা পাচ্ছে এবং স্টিল কন্টিনিউ। এখন আসা যাক যে আপনি ওখান থেকে মুভ করলেন, বেটার পরিসরে কিছু করা যায় কিনা। ওখানে হয়তো আপনি চাইলে থাকতে পারতেন, হয়তো যদি বলতেন না আমি এখানেই থাকবো, হয়তো অফারও আসছে আপনার কাছে, সেটা তো আমি জানি না, হয়তো আপনি থাকতেন। কিন্তু এখন আসছেন আপনি বেটার পরিসরে, বেটারভাবে কাজ করতে চাচ্ছেন, আরও বড় স্কেলে। দ্যাট ইজ ইউর ফিলোসফি, যেভাবে আপনি চিন্তা করছেন আর কি। কারণ আপনার ফিলোসফিতে হয়তো বেটার কিছু করা আর কি। তো এখন যে আপনি যেখানে আছেন, ইউনাইটেড মেডিকেল কলেজ আছে, এখানে তো ধরেন একটা মেডিকেল কলেজ আছে, একটা হসপিটাল আছে, এবং আপনি আমাকে ইনভাইটও করেছিলেন, আমি আপনার ভিজিটও করছি। এবং আই সারপ্রাইজ যে ওর ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট বা যাকে এস্টাবলিশমেন্ট হচ্ছে, ইট ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল। এবং এই ধরনের হসপিটাল তো আমাদের দরকারও বাংলাদেশের জন্য। এখন এইটাকে, এই হাসপাতালকে সেবার মান কীভাবে উন্নত করতে চাচ্ছেন, বা কিভাবে আপনারা প্ল্যান দেখেন, হোয়াট ইজ ইউর প্ল্যান টু ডেভেলপ দিস হসপিটাল? এটা প্ল্যানটা কি? কারণ এটা কিন্তু আমার বলবো ইউনাইটেড কন্টিনেন্টাল যে হসপিটাল, এটা কিন্তু অল্প পরিসরে, আর ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল বিশাল পরিসরে। আবার আপনারা বলছেন যে ঢাকার বাইরেও করবেন। সো এতগুলো জিনিসের কোয়ালিটি আপনি কীভাবে ইনশিওর করবেন? এটা কিন্তু আমি রিয়েলি আমি কিন্তু কনফিউজড, কারণ কোয়ালিটি ইনশিওর করা কিন্তু খুব ডিফিকাল্ট। থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং দ্য ভেরি গুড কোয়েশ্চেন। আমি একটু পেছন থেকে উত্তর দেই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ধরেন তখনকার ইউনাইটেড বা এখনকার কন্টিনেন্টাল হসপিটালে জয়েন করার পর আসলে আমার যাত্রাটা কিভাবে শুরু, কারণ আমি তো একজন ব্যাংকার ছিলাম। তো এখন ব্যাংকার কিভাবে হসপিটালে সিও হবে? তো আমি আলটিমেটলি যখন জয়েন করি তখন তো আমার নলেজ লেভেল শূন্যের কোঠাই বলা যায় হেলথ কেয়ার সম্পর্কে বা হসপিটাল সার্ভিস সম্পর্কে। তো আমি যেটা প্রথমে করি সেটা হলো যে একটা সার্ভিস ইন্ডাস্ট্রি থেকে যেহেতু আমি এসেছি, এবং ব্যাংকিং সার্ভিস কিন্তু এই দেশের সবচেয়ে মোস্ট ম্যাচিউর সার্ভিস ইন্ডাস্ট্রি, আপনি যদি খেয়াল করে থাকেন, আই উড সে দ্যাট। তো ওইখান থেকে আসার ফলে আমার যেটা হচ্ছে, প্লাস আমি একটি বহুজাতিক কোম্পানিতে ছিলাম, বহুজাতিক ব্যাংকে ছিলাম। অ্যাজ সাচ আমি প্রথমে এসেই যে জিনিসটা বের করার চেষ্টা করি যে আমার কাছে একটা সার্ভিসের এন্ড টু এন্ড মডেলের মধ্যে কোন জিনিসটাকে মনে হয়েছে মিসিং এখানে, ওই কম্পোনেন্টগুলোকে আমি খুঁজে বের করার চেষ্টা করি। বিকজ টেকনিক্যাল নলেজ তো আমার নেই তখনও। একটা সিও রোলে, একটা হসপিটালের সিও রোলে যে টেকনিক্যাল নলেজ, সেটা তখনও আমি ওই পরিমাণ রপ্ত করার সুযোগ হয় নাই। তো আমি একটা বেসিক সার্ভিস মডেলকে আসলে ফলো করে ওইটাকে কী জিনিস আমার মিসিং মনে হয়েছে ইউনাইটেড হসপিটালে, সেটা আমি বের করি। আমি বের করে সেই অনুযায়ী আমরা স্ট্র্যাটেজি ফর্মুলেট করি। কয়েকটা জিনিস ওইখানে লক্ষণীয়। একটা জিনিস হলো আমরা অনেক বেশি কার্ডিয়াক সেন্টার নির্ভর ছিলাম। একটা রেভিনিউর অনেক অর্ধেকের বেশি আসলে কার্ডিয়াক সেন্টার থেকে আসতো। তো যখন ওইখানে কোনো রকম কোনো ডিপ হতো, তখন দেখা যেত যে হসপিটালের রেভিনিউ সিস্টেমের মধ্যে অনেক একটা বড় ক্ষতি হয়ে যেত বা একটা ডিপ এসে যেত। তখন ওইটা হচ্ছে আমার প্রথম চিন্তা যে আসলে এইটাকে ডাইভার্সিফাই করা যায় কীভাবে। আপনি যে বললেন যে আমরা অনেক রকম কনসালটেন্ট আনতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়াজ ভেরি কাইন্ড, যেটা আমরা পেরেছিলাম। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল ওটা যে রেভিনিউটাকে ডাইভার্সিফাই করতে হবে যাতে হসপিটালের সাস্টেনেবিলিটিটা ঠিক থাকে। তো ওই কারণেই আমরা আসলে বিভিন্ন জায়গায় কাজ করি, এবং আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে আসলে ভালো ভালো কনসালটেন্টদের আনতে পেরেছিলাম, এবং বিভিন্ন ডিপার্টমেন্ট খুব ভালোভাবে গ্রো করে। আপনি নিউরোলজির কথা বললেন, ইউরোলজি ছিল, তারপরে আমাদের জেনারেল সার্জারিতে, ইভেন আমাদের গাইনিতে সেট আপ থাকার পরেও আমাদের পরেও অনেক বেশি আমরা আসলে গ্রো করতে পেরেছি, এবং আরও অন্যান্য জায়গায়ও। বাট ইন্টারেস্টিংলি যেটা আমাদের অরিজিনাল রেভিনিউ স্ট্রিম ছিল কার্ডিয়াক সেন্টার, ওইটা কিন্তু আবার আমরা কম্প্রোমাইজ করি নাই। ওইটা কিন্তু ইয়ার অন ইয়ার গ্রো করার পরেই আমরা এইসব জিনিসগুলো এনশিওর করেছি। অ্যাজ সাচ যতখানি আপনার রেভিনিউ কন্ট্রিবিউশন এসছে পরবর্তীতে, ওটার অনেকখানি প্রফিটেবিলিটিতে আসলে কন্ট্রিবিউট করতে পেরেছে। দ্যাট ওয়াজ দ্য স্টোরি অফ ইউনাইটেড বা কন্টিনেন্টাল হসপিটাল। লেটার অন আমরা কোয়ালিটি অফ কেয়ারের জন্য গোল্ড সিলও নেওয়ার চেষ্টা করলাম, আমরা জেসি অ্যাক্রিডিটেশন করেছিলাম ওখানে, এবং ওইটার মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছিলাম যে আসলে কোয়ালিটি অফ কেয়ার একই সাথে আমরা মেনটেন করছি একটা ইন্টারন্যাশনাল লেভেলেই, আমরা সার্টিফিকেশন নেওয়ার মাধ্যমে এটা আমরাকে বোঝানোর চেষ্টা করেছি। ওইটা দ্যাট ওয়াজ কোয়াইট আ লার্নিং ফর মি পার্সোনালি ইন কন্টিনেন্টাল হসপিটাল থেকে। বাট ওই যে আমাদের একটা ইউনাইটেড গ্রুপের যে ইউনাইটেড হেলথ কেয়ার নেওয়ার যে একটা চিন্তা, এই চিন্তাটা আসলে ওখান থেকেই শুরু হয়েছিল। তো আমি আসলে 2023 সালের জানুয়ারি থেকেই ইউনাইটেড হেলথ কেয়ার যে আমব্রেলাটার কথা বলছি আমরা, ইউনাইটেড গ্রুপের হেলথ কেয়ার আমব্রেলা, তার সিইও হিসেবে আমি কাজ করছি 2023 সালের জানুয়ারি থেকেই।
তো ইনারের কন্টিনেন্টালের ম্যানেজিং ডিরেক্টর বা ইনারের হসপিটালের ম্যানেজিং ডিরেক্টরের পাশাপাশি আমি এই রোলটা করতাম। তো যখন আসলে আমাদের গ্রুপ থেকে ইনারের হসপিটাল বের হয়ে গেল, কন্টিনেন্টাল পরে হলো, ইনারের বের হয়ে গেল, তখন আমার জন্য এটা কোনো ইট ওয়াজ এ স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন। এটা এমন না যে আমাকে খুব চিন্তা করতে হয়েছে। আপনি যদি জিজ্ঞেস করেন যে আমি ইউনাইটেড হসপিটালের উপর ডিসিশন নিয়েছেন, আমি দেইনি, বিকজ দ্যাট ওয়াজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, ইট ওয়াজ লাইক মাই বেবি। তাহলে আমি কিসের উপর ডিসিশন নিয়েছি? আমি ডিসিশন নিয়েছি দুইটা জিনিসের উপরে। একটা হলো আমাকে হসপিটালে ডিরেক্টলি সুযোগ দেওয়ার জন্য যেই মানুষটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিলেন বা যেই মানুষটাই আসলে সোললি রেসপন্সিবল, সেটা ছিল আমাদের এখনকার গ্রুপের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মঈনুদ্দিন হাসান রশিদ সানজারি সাহেব। উনি কোনো না কোনো কিছু ভেবেছিলেন যে একটা ব্যাংকারকে আসলে একটা হসপিটাল সিও উনি বানাবেন। ইট ওয়াজ হিজ ডিসিশন। তা আমার মনে হয়েছে এই ডাইনামিক মানুষটার সাথে আমি থাকতে চাই, এক কথা। আর আমি জানতাম, আমি নিশ্চিতভাবে জানতাম যে ওনার অনেক রকম প্ল্যান আছে হেলথ কেয়ারে, এবং সেটা আমরা ইউনাইটেড হসপিটাল থেকেই জানতাম। তো অ্যাজ সাচ ওনার সাথে কন্টিনিউ করার জন্য এবং এই ইকোসিস্টেমটাতে মোর কন্ট্রিবিউট করার জন্যই আসলে আমার ইউনাইটেড হসপিটাল ছেড়ে আসা। আরেকটা জিনিস হলো যে আমাদের মানে এইখানে যে ইকোসিস্টেমের কথা আমরা বলছি বা যেটাতে আমরা কাজ করার চেষ্টা করছি, এইখানে যে চিন্তা বা এইখানে যে বিভিন্ন জিনিসগুলোকে আনা, এই জিনিসগুলো আমাদের আসলে অনেক আগে থেকেই আমরা চিন্তা করছিলাম। তো আমরা যদি ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের কথা বলি, যে এখন আমাদের নতুন প্রতিষ্ঠানে আমরা কি করছি, তো ওই যে ওখানকার যে লার্নিংগুলো ছিল কন্টিনেন্টালের, ওখান থেকে আমরা কিছু জিনিসকে এখানে আসলে এই গ্যাপগুলোকে মানে ফিল আপ করার চেষ্টা করছি। আমি যদি দুই একটা বলি তাহলে হলো যে ধরেন ওখানে আমরা থাকতে, ওইখানে বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো ডাক্তার আছে, অনেক ভালো ভালো ডাক্তার আছে যারা বিভিন্ন জায়গায় অনেক নিশ কাজ করে, যেগুলোর কথা আমাদের দেশের মানুষ জানে না, না জেনে মানুষ বিদেশে যাচ্ছে বা বিভিন্ন মেডিকেল ট্যুরিজমে তারা যাচ্ছে। হাউএভার ওইখান থেকে আমরা দেখেছি অনেক ইয়াং ডক্টরস বা অনেক মিড লেভেল ডক্টর, সিনিয়র ডক্টরস বিদেশ থেকে অনেক ভালো ভালো ট্রেনিং নিয়ে তারা দেশে এসে বিভিন্ন জায়গায় অনেক অনেক নিশ প্রসিডিউর করতো, হয়তো ছোট একটা ক্লিনিকে করতো বা হয়তো কোনো একটা মেডিকেল কলেজ হসপিটালে করতো। তো কর্পোরেট হসপিটালগুলোতে তাদেরকে আমরা খুব বেশি পেতাম না। এর কারণে যেটা হতো, কর্পোরেট হসপিটালগুলোতে তো আসলে ওই মানে দেশের বাইরে যারা যায় সেই মানুষগুলো আসে, তাদের বড় চাংটাই কর্পোরেট হসপিটালগুলোতে আসে, তাদের সাথে এদের সাক্ষাৎ হয় না। না হওয়ার ফলে হয় কি, তারা নিজেরাও জানতে পারে না যে এই ধরনের কাজ বাংলাদেশে হচ্ছে। তো আমরা এই ম্যাচ মেকিংটা ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে করার চেষ্টা করতেছি। তো আমরা কি করতেছি, আমরা হলো প্রথম দিকে আপনি যেটা ইনফ্রাস্ট্রাকচারের কথা বললেন, আমরা একটা স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচার করার চেষ্টা করেছি। আমরা জেসি অ্যাক্রিডিটেশনের সময় ইউনাইটেড হসপিটালে অনেক জায়গা আমাদেরকে ভেঙে নতুন করে করতে হয়েছিল, আপনি জানেন। আমরা ওই লার্নিংগুলো এখানে প্রথম থেকেই অ্যাপ্লাই করেছি, যাতে এই জায়গাগুলোতে আমাদের নতুন করে কোনো রিস্ট্রাকচারিং করতে না হয়। নাম্বার 2 হলো যে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। আমরা যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা ইকুইপমেন্ট ইউজ করেছি সেগুলো মানে আমি আই ক্যান গিভ ইউ অ্যাট লিস্ট 30 ডিফারেন্ট এরিয়াস যেখানে সমস্ত সব লেটেস্ট টেকনোলজি আমাদের হসপিটাল আমরা এনেছি। এখন একটা সুবিধা আমাদের ছিল, এটা সত্য, যে আমরা একটা নতুন হসপিটাল করছি, কাজে আমরা তো মার্কেটের লেটেস্ট টেকনোলজিটাই নিব। বাট আমরা যেটা এর সাথে এনশিওর করার চেষ্টা করেছি সেটা হলো যে এখন তো এআই এর যুগ, এখন তো যে কোনো ইকুইপমেন্ট আসলেই সেটা এআই বেসড ইকুইপমেন্ট আসে। তো ওইটা এআই আসলে আগামী 3-4-5 বছরে কিভাবে এই স্বাস্থ্য ব্যবস্থাকে চেঞ্জ করে ফেলবে বলা মুশকিল। তো আমরা ওই টেকনোলজিক্যাল ট্রেন্ডটা বুঝে আমাদের মেশিনগুলো যেন লঙ্গার পিরিয়ডে কম্প্যাটিবল থাকে, আমরা যেন মানুষের সেবায় এই জিনিসগুলোকে রাখতে পারি, ওইটা দেখে আমরা আসলে টেকনোলজিগুলো এনেছি। ওইখানে আমাদের একটা ক্রেডেনশিয়ালস আছে। থার্ডলি রিসোর্সিং এর কথা যদি আমি বলি, আমরা যদি এইখানে যদি আপনার ডাক্তার যে আমাদের রিক্রুটমেন্ট দেখেন, আমরা একটু চেরি পিক করেছি। আমরা দেখেছি তাদের প্রথমত তাদের কিরকম, তাদের ডিগ্রি কিরকম, তারপর তাদের যে স্কিল, সেই স্কিল তারা কোত্থেকে করেছে বা কিরকম স্কিল, তাদের কি ধরনের কাজ করে, বিদেশে ট্রেনিং আছে কিনা, এবং তাদের আপনার কিছু পেশেন্ট ফলোয়িং আছে কিনা। আমরা কিন্তু খুব বড় বড় ডাক্তারদের পিছনে যাইনি। আপনি দেখবেন আমাদের এখানে ডাক্তার 60-এর উপরে ডাক্তার আমার মনে হয় 5 জনও নেই। হ্যাঁ, কারণ হলো যে আমরা আসলে চেষ্টা করেছি ইয়াং জেনারেশনকে আনার জন্য, যাদের প্রপার স্কিল আছে, যাদেরকে এক্সপোজার দিলে তারা অনেক বেশি কাজ করতে পারবে, একই সাথে তাদের ট্রেনিং আছে, তাদের আসলে অনেক কাজ করার স্পৃহাও আছে। এই সব কিছু মিলিয়ে আমরা এমনভাবে রিসোর্সিং করেছি, আপনি যদি দেখেন আমাদের কনসালটেন্টদের অ্যাভারেজ বা মিডিয়ান এজ প্রবাবলি 45-46 এর বেশি হবে না। তো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সুযোগ দেয়, তাহলে এরা 20-25-30 বছর কাজ করতে পারবে। এটা ভালো করেছেন, কারণ এখানে একটা
আপনি মানে আমার ফিউচার জেনারেশনের জন্য আপনি একটা স্কোপও ক্রিয়েট করেছেন। তো এইভাবে আমরা চেষ্টা করেছি যে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালকে একটু আলাদা করে তৈরি করার। এটা তৈরি করার একটা আলাদা কারণ হলো যে আমরা দেশে একটা ফ্ল্যাগশিপ হসপিটাল দরকার, যেটা দেখে আরো অনেক মানুষ উদ্বুদ্ধ হবে যে আমিও চাইলে একটা হসপিটাল করতে পারি। বাংলাদেশে কিন্তু অনেক অনেক মানে কংগ্লোমেরেট আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা চাইলে একটা হসপিটাল করতে পারে, এবার তাদের সামনে কিন্তু একটা প্রপার গোল্ড স্ট্যান্ডার্ড নাই। তা আমাদের একটা দায়িত্ব থেকে যায়, আমরা যখন এরকম একটা প্রতিষ্ঠান করছি অ্যান্ড দেন মোর ম্যাচিওর প্লেয়ার হিসেবে হেলথ কেয়ারে আমাদের একটা দায়িত্ব থেকে যায় যে আমাদের প্রতিষ্ঠানটা শুধু তৈরি করবো আমরা তা না, আমরা এটাকে সাস্টেইনেবল করবো তা না, তার পাশাপাশি অন্যকে আমরা উদ্বুদ্ধ করতে পারছি কিনা সেটা একটা দায়িত্ব থেকে যায় ইন্ডাস্ট্রির জন্য। তো সেটাও আমরা একই সাথে এখান থেকে করার চেষ্টা করছি। আমার মনে হয় যে আপনি বুঝতে পেরেছি যে আপনি হলো কি যে ইনসেপশন থেকে চেষ্টা করছেন এটাকে কিভাবে ডাইভার্সিটি করা যায়, কিভাবে এটার বেস্ট ট্রিটমেন্ট দেওয়া যায় সেটা। এখন আমার কতগুলো প্রশ্ন আছে আপনার কাছে। জি, একটা হলো কি রুগীদের মতামতগুলো কিভাবে আপনি ব্যবহার করেন। ধরেন একজন মানুষ আসলো, ফিডব্যাক, আমাদের দেশে বেশিরভাগ হসপিটাল ফিডব্যাক নেয় না। জি, ধরেন আসলো, আসার পর রুগীটা স্যাটিসফাইড হলো নাকি কমপ্লেন থাকলো, এই কমপ্লেনগুলো আপনি এন্ডোর্স করার আপনাদের কোনো জি, স্ট্র্যাটেজি আছে কিনা, প্ল্যান আছে কিনা। কারণ হলো কি যে আপনি চাইলেই কিন্তু হাতের যেমন 5টা আঙ্গুলের সমান না, আপনি যতই বেছে বেছে কনসালটেন্ট নেন না কেন, জি, এটা কিন্তু এক একজনের অ্যাটিটিউড, এক একজনের ব্যবহার, এক একজনের এখানে ভিন্ন ভিন্ন হবে। কাজেই নট হার্টেনিং দ্য কনসালটেন্ট, কাউকে হিউমিলেট না করে এই যে গ্যাপগুলা কিভাবে আপনারা সমন্বয় করেন, জি, সমন্বয় করার কোনো পদ্ধতি আছে কিনা। যেমন হতে পারে যে না রুগীর কমপ্লেক্স বক্স থাকতে পারে এবং কমপ্লেক্স বক্সে সে দিয়ে যেতে পারে, কিন্তু কমপ্লেক্স বেশিরভাগ সেন্টারে যেটা হয়, আমি আগে তো বিভিন্ন জায়গায় কাজ করছি, ধরেন আমি ল্যাবের কাজ করার অভিজ্ঞতা আছে আমার, স্কোয়ারে আমি ধরেন চিটাগাংয়ে অনেক আমি হেল্প করার চেষ্টা করেছি, কিন্তু দেখা যায় যে কমপ্লেন দেয়, কমপ্লেনটার এন্ডোর্স হয় না। আপনার যদি কমপ্লেন আছে, আপনার যদি চলার পথে আমি বলি যে বেস্ট ফ্রেন্ড যে সবসময় আমার প্রশংসা করবে, হিজ নট মাই বেস্ট ফ্রেন্ড, যে আমাকে ভুল ধরে দিবে, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। অ্যাবসলিউটলি, ঠিক আছে। আমার চলার পথে মনে করি যদি কেউ যদি বলে আপনি 100% রাইট, তার মানে আমি কিন্তু 100% রাইট না। কেউ যদি 100% রং, তাও কিন্তু না। কেউ যদি বলে না ভাই তুমি 80% রাইট, 20% রং, জি, হি ইজ দ্য রিয়েল ফ্রেন্ড, দ্যাটস দ্য রিয়েল ফিডব্যাক। True. এবং আমাকে চেষ্টা করতে হবে ওই 20%টাকে আমি কিভাবে ওভারকাম করতে পারতে। আপনাদের ক্ষেত্রে এটা কি ধরনের পদ্ধতি আছে? না, আমাদের মানে এখানে আমরা একটু ভালোভাবে এই চেষ্টাটা করি এবং এটা আমার ব্যাংকিং ডেস্ক থেকেই আসলে এই জিনিসটার উপর আমাদের ব্যাংকে তো আরো বেশি, আমাদের একটা ভালো দক্ষতা ওইখান থেকেই তৈরি হয়েছে। তো কন্টিনেন্টাল হসপিটালও কিন্তু আমরা আসলে এই মেকানিজমকে রেখেছিলাম। তো এইখানে আমরা যেটা করছি, আমাদের তো এখন নতুন হসপিটাল, আমাদের ঠিক ক্যাপাসিটি অনুযায়ী রোগী এখনো অত হয়নি, আস্তে আস্তে গ্রো করছে। আমরা ওপিডি এবং আইপিডির ক্ষেত্রে এখন কিন্তু 100% ফিডব্যাক নিচ্ছি। আমরা প্রতিটা রোগীর কাছে যাচ্ছি, প্রতিটা রোগীর কাছ থেকে আমরা চাচ্ছি তাদের ফিডব্যাক কি জানার জন্যে, এবং ফিডব্যাকগুলো আমরা নিচ্ছি, অফিসিয়ালি নিচ্ছি যারা যারা দিতে চাচ্ছে। আবার এটাও এনকারেজ করতে হচ্ছে যে আপনি ফিডব্যাকটা দেন, এটা আমাদের মাননের জন্য কাজে লাগবে, আপনাদের পরবর্তী সার্ভিসও এটা আসলে কাজে লাগবে। কারণ অনেক সময় অনেকে ফিডব্যাক দিতেও চায় না আসলে। তো আমরা ওপিডি আইপিডির 100% ফিডব্যাক নিচ্ছি এখন, নিয়ে আমরা এটাকে একটা প্রপার ফরম্যাটে সিনিয়র ম্যানেজমেন্টের কাছে প্রেজেন্টেড হয়, যেখানে আমি নিজে থাকি, ওখানে একটা কমিটিও আছে, আমরা নিজে থাকি এবং আমরা ওখানে একটা পলিসির দিয়েই কাজ করি। যেমন ধরেন আপনার ক্রিটিক্যাল কমপ্লেনগুলো আমরা বা ক্রিটিক্যাল ফিডব্যাকগুলো আমরা কতক্ষণের মধ্যে সলভ করব, আমাদের মানে কারণ 24 ঘন্টার মধ্যে কোন প্রবলেমটা সলভ হইতে হবে, 72 ঘন্টার মধ্যে কোন প্রবলেমটা সলভ হইতে হবে, এরকম একদম ক্যাটাগরি করে পলিসি আছে। আর এটা শুধুমাত্র কনসালটেন্টের ক্ষেত্রে না, কিন্তু সার্ভিস চেইনের মধ্যে যে কোনো জায়গা থেকেই এই একটা কমপ্লেন ট্রিগার করতে পারে বা একটা প্রবলেম হতে পারে। এটা হয়তো প্রথমে ঢুকে রোগীর রেজিস্ট্রেশন কাউন্টারও হতে পারে, বিলিং কাউন্টারও হতে পারে, কাস্টমার সার্ভিসের লোকটার ক্ষেত্রে হতে পারে, কল সেন্টার থেকেও হতে পারে, আবার কনসালটেন্ট বা নার্সিং থেকে তো হতেই পারে। যেমন আমি আমাদের হসপিটালে কিন্তু একটা বড় ডিরেকশন দিয়েছি নার্সিং টিমকে যে আপনি দেখবেন একটা রোগীর যখন এমার্জেন্সিতে আসে বা কোনো আইপিডিতে আসে, প্রথম এক্সপিরিয়েন্সটা আমাদের দেশে নষ্ট হয় কিন্তু ক্যানোলা করতে গিয়ে 2-3-4 বার প্রিক করতে হয় এবং মানুষ তখন থেকেই কিন্তু বিরক্ত হওয়া শুরু করে। ফার্স্ট এক্সপিরিয়েন্স আধা ঘন্টার মধ্যেই কিন্তু একটা দুর্বল এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো আমি আমাদের হসপিটালে আসলে প্রতিটা নার্সকে যেন ক্যানোলা ট্রেন করা হয় এটা ম্যান্ডেট করে দিয়েছি এবং এদেরকে রিপিটেডলি ট্রেনিংয়ের মধ্যে রাখতে বলেছি। এরপরেও যার যার পারফরমেন্স ভালো হবে না তাকে স্পেশালি আবার ক্যানোলা ট্রেনিং করতে বলা হয়েছে। আমরা এখানে বিভিন্ন টাচ পয়েন্ট বের করি, যেমন ধরেন নার্সিংয়ের কথাই বলি, আমাদের নার্সিংয়ে আমরা বের করেছি প্রায় 15টার মতো টাচ পয়েন্ট আছে যেখানে রোগীর সাথে নার্সকে ইন্টারঅ্যাক্ট করতে হয়। এইগুলোতে আমরা যেটা করছি
খুব সিস্টেমেটিক ওয়েতে এদেরকে ট্রেন করার চেষ্টা করছি যে ওই টাচ পয়েন্টগুলোতে আসলে কি ধরনের কথাবার্তা হয়, ওটা আমরা একটা স্ক্রিপ্টিং করে দিয়েছি তাদেরকে, যে তুমি তোমার কথাবার্তাটা রোগীর সাথে এইভাবে হতে হবে। ওইটার উপর আমরা তাদেরকে আবার ট্রেন করাচ্ছি। আবার ওইটার উপর আমরা রোল প্লের একটা ভিডিও করেছি, ওই রোল প্লে ভিডিও দেখিয়ে বাকিদের আমরা ট্রেন করি যে ডিসকাশনটা এরকম হওয়া উচিত যে ওটার মধ্যে যেন অল সর্ট অফ কম্পোনেন্ট থাকে, এমপ্যাথিটা যেন থাকে। হ্যাঁ, অ্যান্ড ফাইনালি ডক্টরের কাছে তো আসলে যেতেই হবে, ডাক্তার থাকবেই। তবে কনসালটেন্টের সাথে তো রোগী কম সময় থাকে, বেশি সময় থাকে জুনিয়র ডক্টরের সাথে। তো জুনিয়র ডক্টরদের আমরা একই প্রক্রিয়া আসলে ট্রেন করার চেষ্টা করছি। আর কমপ্লেন বা ফিডব্যাক যেগুলো আমরা পাই সেগুলো তো শুধুমাত্র এই সার্ভিস ইয়ের মধ্যেও থাকে না। অনেক সময় দেখা যায় যে ফুডের কমপ্লেন থাকে, অনেক সময় দেখা যায় যে আপনার কি বলে যে হাউসকিপিং এর কমপ্লেন থাকে। তো আমরা এই প্রতিটা জিনিসকে আসলে রেলিভেন্ট, মানে প্রথমে ঢোকার পরেই ধরেন আপনার বড় বড় ব্যাংক যেগুলো আছে গেলেই একটা সালাম দেওয়া, বসানো, আপনার কি দরকার, আপনি কার কাছে যাবেন, এই যে অ্যাপ্রোচটা, যেটা কিন্তু অনেক রোগী কমপ্লেন দেয়। বিদেশে গেলেই প্রথমেই আমাকে সালাম দিল স্যার, সালাম দিয়ে আমার রিসিভ করলো, তারপর কথা বললো। এই দেশে কিন্তু এটা কিন্তু আমাদের অনেক সময় করা হয় না। আচ্ছা, এখন একটু আপনাকে বলি, আপনি যদি আমাদের মেডিকেল কলেজ হসপিটালে এখন যান, আপনি দেখবেন ওখানে দুই গেটে থাকে। তারা ঢুকা মাত্রই আপনাকে ওই একইভাবে সালাম দিবে এবং জিজ্ঞেস করবে যে আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি। দ্যাটস গুড। আপনি বলবেন, তখন তারা রেলিভেন্ট কাউন্টারে নিয়ে আপনাকে পৌঁছে দিবে বা আপনাকে ডিরেক্ট করবে। এইটা তো না হয় বুঝলাম যে আপনার এখন হলো কি পেশেন্টের সংখ্যা কম আছে, কারণ আপনারা নতুন ভাবে স্টার্ট করছেন। যখন ব্যস্ততা বেড়ে যাবে তখন আপনার প্রফেশনাল লোক নিয়োগ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আপনি যদি প্রফেশনাল লোক না, এখন 2 জন দিয়ে হচ্ছে, তখন আর 10 জন লাগবে। লোক রিক্রুট করতে হবে, সাইনেজ গুলো প্রপার করতে হবে, যে যদি কেউ একজন যদি মিসও করে থাকে তাহলে সে সাইনেজটা দেখে সার্ভিসটা নিতে পারে। ওইভাবে রেডি করতে হবে। এক্স্যাক্টলি। যে এই যে আপনি যেটা বললেন যে মানে মেডিকেল রিলেটেড স্টাফ যেগুলা আপনার মানে হেলথ কেয়ার প্রফেশনাল যারা হলো, ডাক্তারের বাদে নার্স আছে, টেকনিশিয়ান আছে, ওয়ার্ড বয় আছে, তারপরে আপনার হলো কি হেলথ বেসে যারা বসে, এরা সব কিন্তু একই চেইনে। সবাইকে কিন্তু যদি না করা হয়, যেমন কালকে একটা দুঃখজনক একটা খবর পেলো, সে আমার একটা ইন্টারভিউ নিয়েছিল, একজন ডক্টর, সে কিন্তু ডক্টর বেসিক্যালি, ইন্টারভিউ নিয়েছে আপনার, এটা হলো এখন টিভিতে। ওকে, সে আমার স্টুডেন্ট ছিল, পরে বলেছে আমার স্টুডেন্ট, চেস্ট ফিজিশিয়ান। ওকে, আজকেই তার আসার কথা ছিল, কিন্তু সে অসুস্থ করে আসেনি। তো সে যেটা বললো, দুঃখজনক ব্যাপার, আমাদের দেশের মানুষ যে রাগ করে এটা কিন্তু যুক্তি আছে। সে বলছে যে তার প্যারাসিটামল অ্যালার্জি আছে, সে কিন্তু বলে দিছে, ওকে, অ্যাজ সি ইজ এ ডক্টর। এখন যখন জিয়ে দিছে তখন তো সে অজ্ঞান। তখন হলো কি নার্স অথবা যে কেউ না, তাকে প্যারাসিটামল দিছে। প্যারাসিটামল দেওয়ার পর সব চলে গেছে। এই যে ঘটনাটা ঘটলো, এটা ঘটনাটা কিন্তু রেয়ার, কিন্তু ওই রুগীর জন্য তো 100% ট্রু। কাজেই এই সব জিনিসগুলো কিন্তু একদম মেটাক্লাসলি, মানে এই সব জিনিসের হবে না, কোনো এই সব জিনিস কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না বলে আমি মনে করি, অ্যাজ এ ডক্টর হিসাবে মনে করি। একজন ডক্টর, একজন আমার ডাক্তারের ক্ষেত্রে এই জন্যই মানুষের কিন্তু অনেক সময় কনফিডেন্ট আমাদের থেকে লস হয়। তবে ডেফিনেটলি সুখের খবর যে আগের থেকে আমাদের কনফিডেন্ট অনেক বাড়ছে। আমরা চাই যে স্ট্যান্ডার্ড লেভেলে বাড়াতে চাই, এবং আশা করি যে কর্পোরেট হসপিটাল যারা আছেন, ধরেন এখন কন্টিনেন্টাল, অ্যাপোলো, স্কোয়ার, ইউনাইটেড মেডিকেল কলেজ, আরও যারা যারা আসছে আর কি, ল্যাবে যারা যারা আসছে, প্রত্যেকটা জায়গাটাকে এইগুলোকে ইনশিওর করা উচিত। বা বিএসএস বাংলাদেশ, আরও হসপিটাল আছে, নাম এত নাম বলতে গেলে তো আমার পডকাস্ট অনেক লম্বা হয়ে যাবে। কাজেই সবগুলো হসপিটাল এগুলো ইনশিওর করতে হবে। এখন আমরা দেখি অনেক সময় বেশিরভাগ জায়গায় করা হয় কি, যে লোক নিয়োগ করা হয়, তার ট্রেনিং দেওয়া হয় না। ট্রেনিংটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, আপনি যেটা বললেন যে কন্টিনিউয়াস প্রসেস। হায়ার অ্যান্ড ফায়ারিং কিন্তু কন্টিনিউয়াস প্রসেস না। আপনি ধরেন একটা লোককে নিলেন, সে পারলো না, তাকে বাদ দিয়ে দিলেন, নেক্সট লোক যিনি আসবেন, ও যে এসছে ভালো হবে তো আপনি জানেন কি করেন। সেটাই আমাদের যা আছে, আপনার কোয়ালিফিকেশন দেখে নেবেন। আমি কিন্তু লোক মানে দাম করে ছাঁটাই করার ব্যাপার না, কারণ সে অনেক চেষ্টা করে আসে। আপনারা ইন্টারভিউ নেন, আপনাদের ডিগ্রি দেখেন, সব কিছু দেখেন। কথা হলে আপনি নেওয়ার সময় আপনার স্ক্রুটিনি করা উচিত, নিয়ে তাকে নার্সার করার দায়িত্ব প্রতিষ্ঠানের, নার্সার করার দায়িত্ব আমাদের ডক্টরদের। কিন্তু ওই লোককে, সেটা ছেলে হোক মেয়ে হোক, তাকে হঠাৎ করে বাদ দেওয়াটা কিন্তু যুক্তিসঙ্গত না। এটা আমি বলবো যে ইট ইজ অ্যান হিউম্যান, ইট ইজ অ্যান ইনহিউম্যান আমি বলবো। কাজে তাকে নার্সার করতে হবে, তাকে চেষ্টা করতে হবে। তারপরে যদি না হয় তারপরে বাদ দেন ডিফারেন্ট গ্রাউন্ডে, কিন্তু ধাম করে বাদ দেওয়া, তুই পারলি না, এটা করলে, তাকে 1বার রিমান্ডার, 2বার রিমান্ডার, 3বার রিমান্ডার দিতে হবে আর কি।
আচ্ছা, এখন আপনি তো নতুন প্রযুক্তির ব্যাপারে তো কথা বলেছেন যে আপনার এআই বেসড বিভিন্ন ইকুইপমেন্টস আছেন, নতুন নতুন আসছেন, আপনার বিভিন্ন ডিসিপ্লিন আসছেন। আমাদের একটা ডিসিপ্লিন আছে বাংলাদেশের ট্রান্সপ্লান্টেশন ব্যাপারটা। জি সো কিডনি ট্রান্সপ্লান্টেশন এখন গভর্নমেন্টের ওইরকম রোল হয়নি যে কিডনি ডোনেট করতে পারবে, তারপরে কিডনি ট্রান্সপ্লান্টেশন এখন স্টপের মতোই হয়ে আছে, হচ্ছে না তা না, একদম রিলেটিভ হইতে হবে, রিস্ট্রিক্টেড আর কি। তো এখন আপনারা এই লিভার ট্রান্সপ্লান্টেশনটা মোর ফ্রেন্ডলি, মোর ইজিলি এটাকে করার জন্য, কারণ আমি জানি যে আপনাদের ওখানে একজন বড় গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট গেছেন, মহসিন সাহেব গেছেন, জি ওনার ভিসানো উনিও মানে আমার ওখানে আমাকে যেটা বললেন সেটা যে উনি গেছেন কিছু একটা করার জন্য, যেহেতু জি। ইউনাইটেড হসপিটাল ইউনাইটেড কন্টিনেন্টে জি। করতে পারছিল না, স্পেস কনস্ট্যান্ট। জি সো আপনার লিভার ট্রান্সপ্লান্টেশন সম্বন্ধে আপনাদের ভিশনটা আমি স্পেসিফিক্যালি জানতে চাই। জি। এটা কিন্তু Sure. খুব দরকার, কারণ হলে Sure. বঙ্গবন্ধু শুরু করছে, জি আর কোথায় কোথায় হচ্ছে আমি জানি না, হুম। কিন্তু বঙ্গবন্ধু শুরু করছে। জি বঙ্গবন্ধু মানে আগে তো বঙ্গবন্ধু ছিল, এখন বিএসএম, বিএমইউ, হ্যাঁ, এখন বিএম বাংলাদেশ মেডিকেল মেডিকেল ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি এখন তারা অ্যাগ্রেসিভলি শুরু করছে, জি। তারা অলরেডি 3টা না 4টা অপারেশন করে ফেলছে সাকসেসফুলি। জি আপনাদের প্ল্যানটা কি? না, আমি লিভার ট্রান্সপ্লান্টেশনে যাওয়ার আগে একটু বলে নিই, সেটা হলো যে আপনি যেটা বলছেন ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যে আসলে একজনকে স্ক্রুটিনি বা একজন স্ক্রিনিং করার সময় আসলে দেখে নেওয়া উচিত, রিপিটেডলি একটা কন্টিনিউয়াস ট্রেনিং প্রোগ্রামের মধ্যে থাকতে হবে। সার্ভিস ইন্ডাস্ট্রি এবং স্পেশালি হসপিটালে যেটা করতে হবে, ম্যান্ডেটরি কিছু ট্রেনিং রাখতে হবে, যেগুলো সব সময় সারা বছর কন্টিনিউয়াসলি করাইতে হবে, রিপিটেডলি করাইতে হবে রিমাইন্ড করার জন্য। আর যেখানে দুর্বলতা দেখা যাচ্ছে যে স্টাফের ক্ষেত্রে, তাকে আলাদা করে নিয়ে আসলে আলাদাভাবে ট্রেনিং প্রোগ্রাম থাকতে হবে। এগুলো এইচআর পলিসির মধ্যেই থাকা উচিত, যেটা আমাদের এখানে আমরা করার চেষ্টা করছি। আর ট্রান্সপ্লান্টেশনের কথা যদি বলি, লিভার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আমরা আসলে যথেষ্ট প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতেছি। আমরা আশা করছি যে ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই আসলে শর্টলি আসলে আমরা অ্যাপ্লিকেশনটা করব গভর্নমেন্টের কাছে, যে আমাদের এখানে যেন লিভার ট্রান্সপ্লান্টের পারমিশন দেওয়া হয় করার জন্য। আপনি অ্যাজ ইউ সেড, মহসিন স্যার ওইখানে আছে। মহসিন স্যার ইজ অ্যাকচুয়ালি, আমি এই পরিসরে একটু বলি, মহসিন স্যার ইজ অ্যাকচুয়ালি ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান, কিন্তু এখন উনি কিন্তু ইউনাইটেড মেডিকেল কলেজের চেয়ারম্যানশিপ গ্রহণ করেছেন, দায়িত্ব নিয়েছেন, এবং আমার ডিরেক্ট বস বলতে পারেন ওনাকে আর কি, কারণ আমি তো ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর। তো ওনার তো একটা বড় ভিশন লিভার ট্রান্সপ্লান্টেশন নিয়ে অনেক আগে থেকে, সেই 95-96 সাল থেকে উনি ট্রাই করছেন। তো এখানে বিএমইউতে আপনি অ্যাজ ইউ সেড দুইটা সম্ভবত হয়েছে আমি যতটুকু জানি। আর স্যারের একটা প্ল্যান আছে, মোহসিন স্যার একটা প্ল্যান আছে, আমাদের এখানে তো করবেই, প্লাস উনি যে জিআই ইনস্টিটিউট আছে, ন্যাশনাল যে গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট আছে, সেখানেও উনি করার চেষ্টা করছেন। তো যাই হোক, আমরা আবার একটু দায়িত্ব নিয়েই আসলে ওনাকে সাহায্য করার চেষ্টা করেছিলাম, যে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট, ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউটের সাথেও আমরা একটা কোলাবোরেশন করেছি, যে প্রথম 1 বছর আমরা লিভার ট্রান্সপ্লান্টেশনের পারমিশন পাওয়ার পরে 2 ইনস্টিটিউটে যে লিভার ট্রান্সপ্লান্টগুলো হবে, এর মধ্যে ওদের যে সার্জন ফি থাকবে, কারণ বাইরের থেকে মেন্টর আসতে হবে, তো বাইরে যখন মেন্টর আসবে, তখন মেন্টরের জন্য যে ফিটি, এগুলো আসলে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল বিয়ার করবে, আপনার গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউটেরটা। তো ওইখানে গভর্নমেন্ট প্রতিষ্ঠান নাকি? গভর্নমেন্ট প্রতিষ্ঠান, আমরা কোলাবোরেশন করেছি, আমরা ওদেরকে আসলে এই অর্থটা যোগান দেব, যাতে ওরা এই ট্রান্সপ্লান্টেশনটা করতে পারে, এবং ইন দ্য প্রসেস ট্রান্সফার অফ টেকনোলজি হবে। আমাদের এই দুই জায়গা থেকে আসলে আপনার রিসোর্স তৈরি হবে, যারা পরবর্তী লিভার ট্রান্সপ্লান্ট ঠিকই করেছেন আপনারা। কারণ হলো কি, আপনার বাইরের প্রক্টর নিয়ে আসতে হলে আপনার গভর্নমেন্ট প্রতিষ্ঠান ছাড়া কিন্তু অ্যাপ্রুভাল পাওয়া মুশকিল, গভর্নমেন্টের স্ট্যান্ডিং রুল আছে। কাজে এটা যদি আপনারা স্যান্ডউইচ করেন, একটার সাথে জয়েন করেন, দিস ইজ আমরা ওদের সার্জনের ফিটা বলছে আমরা দিয়ে দিব, কারণ প্রথম 1 বছর আমরা বলছি আমরা দিয়ে দিব, কারণ হলো যে সরকারি প্রতিষ্ঠানে যেহেতু এটা হওয়া দরকার হোক, কারণ ওখান থেকে একটা প্রক্রিয়া শুরু হবে, যেটা হয়তো গভর্নমেন্ট পরবর্তীতে বিভিন্ন জায়গায় নিতে পারবে। আমার মনে হচ্ছে গভর্নমেন্ট অনেক আন্তরিক, এবং তারা আসলে এই জায়গায় স্বাস্থ্যসেবায় বিভিন্ন জায়গায় আসলে অনেক নতুন নতুন কাজ করতে আগ্রহ দেখাচ্ছে। তো হেলথ কেয়ার ইন্স্যুরেন্স প্রবাবলি একটা জায়গা, তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো দেখার জন্য। আর ট্রান্সপ্লান্টেশনগুলো ডেফিনেটলি, কিডনি ট্রান্সপ্লান্টেশনটা তো বটেই, লিভার ট্রান্সপ্লান্টও। আর আমাদের প্রতিষ্ঠানটা আমরা এভাবে তৈরি করেছি যে এখানে আপনার সব রকম ট্রান্সপ্লান্টেশন করা সম্ভব হবে, কারণ এইখানে যে ক্রিটিক্যাল কেয়ারের সেবা, ক্রিটিক্যাল কেয়ারে আমাদের প্রায় 150-র বেশি বেড আছে এখানে, এবং এটা ডিস্ট্রিবিউট করা। ধরেন আপনার সার্জিক্যাল আইসিইউ আলাদা করা আছে, আপনার মেডিকেল আইসিইউ আলাদা করা আছে, নিউরো আইসিইউ আলাদা করা আছে, লিভার আইসিইউ আলাদা করা আছে,
এবং আপনার কিডনি ট্রান্সপ্লান্টের জন্য আইসিইউ আলাদা করা আছে, কারণ এখানে যেন সংক্রমণটা যেন আবার না ছড়ায় যায়, ওই জন্য একদম আলাদা আলাদা করে আইসিইউ করে ব্যবস্থা করে 150-র বেশি বেডকে আমরা আসলে ওইখানে সংযুক্ত করেছি, যাতে আমরা এই জিনিসগুলো খুব যত্ন সহকারে করতে পারি, শিওর করতে পারেন। আচ্ছা, আর একটা জিনিস হলো কি যে এই যে মানে মানুষের একটা কমন কনসেপশন আছে, কর্পোরেট হসপিটালে গেলে অনেক খরচ, জি এক্সেস টাকা আছে, এবং যে কমিটমেন্টে তারা ঢুকে রোগী সেই কমিটমেন্ট আর রক্ষা হয় না। সো এইসব ক্ষেত্রে তো আমার মনে হয় যে আপনার মানুষের ফিডব্যাকটা আমাদেরকে নিতে হবে। জি তো এই ক্ষেত্রে খরচের স্বচ্ছতা বজায় রাখার জন্য আপনারা কোনো পদ্ধতি নিচ্ছেন আবার নিবেন নাকি? হ্যাঁ, পদ্ধতি আমরা অলরেডি নিয়েছি। দেখেন, খরচের ব্যাপারটার প্রথম অংশটাই যেটা, সেটা হলো যে আসলে ট্রান্সপারেন্সিটা বহুভাবে নিশ্চিত হয়। যেমন ধরেন, আপনাকে আজকের দুনিয়াতে যদি আপনাকে ভালো সেবা দিতে হয়, আপনাকে ভালো মানের ইকুইপমেন্ট থাকতে হবে কিন্তু। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের দেশে আপনি তো প্রফেসর অফ কার্ডিওলজি, আপনি ভেরি সিনিয়র প্রফেসর অফ কার্ডিওলজি, আপনি কার্ডিওলজির সমস্ত শাখায় আপনি দেখেছেন। আপনি যে ক্যাথ ল্যাবে কাজ করেন, সেই একটা ক্যাথ ল্যাব কিন্তু $1.5-2 মিলিয়ন নিচে এখন আপনি পাবেন না। মানে ভালো মানেরটা যদি আপনি আনতে যান, তাহলে আপনাকে $2 মিলিয়ন বেশি ক্রস করতে হবে। তো এইটা যদি আমরা রোগীর মধ্যে ভাগ করে দিতে যাই, $2 মিলিয়ন মানে আজকে বাংলাদেশি টাকায় প্রায় 25 কোটি টাকা। তো এইটাকে আপনি যদি রোগীর ফিসের মধ্যে ভাগ করে দিতে চান, তখন আসলে যে সার্ভিসটা বা চার্জটা আসবে সেটা ডেফিনেটলি হায়ার সাইডে থাকবে। হ্যাঁ, এবং এরকম অনেক জায়গায় একটা এমআরআই মেশিনের দাম, আমরা যে এমআরআই মেশিনটা এনেছি ভেরি লেটেস্ট 64 চ্যানেলের, এটার একটা মেশিনের দাম $2.7 মিলিয়ন। আমরা যেসব অনকোলজি রেডিওথেরাপির জন্য যে মেশিনগুলো এনেছি, টমোথেরাপি অ্যাকিউরে থেকে, আমরা সাইবার নাইফ নিয়ে আসছি। সাইবার নাইফ বাংলাদেশে আমরাই প্রথম আনলাম, আর নেই এখন। তো এই মেশিনগুলা অনেক অনেক দাম, মানে এগুলার দাম শুনলে আসলে মানুষ আটকে উঠবে, এত দাম। তো এখন এরকম এত দামের যন্ত্রপাতি এনে আপনি যখন হসপিটাল সাজাচ্ছেন, তখন আপনি যদি তার মিনিমামটা জাস্ট কস্ট প্রাইসটাও যদি আপনি অ্যালোকেট করতে চান, সেটাও অনেক টাকা হবে। কিন্তু তাহলে প্রশ্নটা কোথায় যাচ্ছে? প্রশ্নটা হচ্ছে যে যদি সাস্টেনেবল করতে হয়, তাহলে তো কস্ট প্রাইস এবং তার উপরে একটা মার্কআপ আপনি নিতেই হবে, কারণ আপনার তো একটা অপারেশনাল কস্ট আছে, ওটার পেছনে যতগুলো মানুষ কাজ করতেছে, ওই হসপিটাল সাস্টেনেবল হবে না। না, আমি সেটাই বললাম। তো ওইটা তাহলে প্রশ্নটা কোথায়? মূল প্রশ্নটা হলো যে আসলে একটা ট্রান্সপারেন্সি রাখা, যে আমরা এইটুকু আসলে আমাদের কস্ট এবং এই কারণে কস্ট আমরা ওই জায়গায় রোগীকে যখন আপনি সার্ভিস দিচ্ছেন, রোগীকে আপফ্রন্ট এই কস্টগুলো বুঝানো, এইটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের দেশে। অনেক সময় দেখা যায় যে একটা প্রি অ্যাজাম্পশন থাকে এবং পরবর্তীতে গিয়ে দেখা যায় যে বিলটা হচ্ছে সেটার সাথে সেটা মিল থাকে না। আমার মনে হয় এই জায়গাটাতে সবচেয়ে বেশি কাজ করা দরকার, যে প্রথমেই আসলে মানুষজনকে জানানো দরকার যে আমাদের কস্টটা এরকম হতে পারে। যদি কোনো ফ্লেক্সিবল কম্পোনেন্ট থাকে, হতেই পারে কিন্তু যে একজন সার্জারিতে একজন সার্জন অপারেশন করতে গিয়ে উনি ওপেন করার পর কিন্তু হি অর শি ক্যান সি এ ভেরি ডিফারেন্ট পিকচার। হয়তো তার যে ধারণা ছিল যে এক্স অ্যামাউন্ট হবে, গিয়ে দেখা গেল যে ওই টাকাটা এক্স অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। ধরুন আপনার স্ট্যান্ড লাগানোর ক্ষেত্রে একটা স্ট্যান্ড লাগানোর কথা, সেখানে দুটো লাগিয়ে গেল। এই জন্য মানে ওই অ্যান্টিসিপেশনটা কি, আসলে কত টাকা লাগতে পারে এবং ওইখানে যে ফ্লেক্সিবিলিটিটা আছে এটার জন্য কত বাড়তে পারে বা কমতে পারে, এই কথাগুলো ঠিকমতো কমিউনিকেট করা আসলে খুব জরুরি। কাউন্সেলিংটা ইম্পর্টেন্ট, কাউন্সেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই জায়গাটাতে বেশি জোর দিচ্ছি। আর পাশাপাশি ধরেন আমাদের কিছু ইনসেন্টিভাইজড বেডও আছে আসলে, কারণ আমাদের তো মেডিকেল কলেজ হসপিটালে তো ফ্রি বেড আছে, গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ফ্রি বেড আছে, দিতেই হবে। তো ওইখানে আমাদের 10% ফ্রি বেড এমনিতেই আছে। কাজে যদি স্বল্প আয়ের মানুষও আসে, তাকেও আমরা মনে করেন যে আসলে সার্ভিস দেওয়ার একটু ভালো ব্যবস্থাই আমাদের এখানে আছে, আমাদের বর্তমান প্রতিষ্ঠানে। আর আমাদের একটা প্রমিস আছে যে আমরা চেষ্টা করব যে আসলে কোনো মানুষকে আমরা না করব না, যেই মানুষই আসুক না কেন, তাকে অ্যাটলিস্ট মিনিমাম সার্ভিস দিয়ে হলেও যেন আমরা তাকে প্রিপেয়ার করতে পারি বা হেল্প করতে পারি, এই কমিটমেন্ট আমাদের ইনশাআল্লাহ। দ্যাটস ভেরি গুড। এতক্ষণ ঠিকই বললেন যে একটা ইনভেস্ট একটা আছে, বা বেস্ট সার্ভিস দেওয়ার জন্য বেস্ট ইকুইপমেন্টস দরকার, অ্যান্ড সেইগুলো হসপিটালে ধরেন এস্টাবলিশ করতে হলে তার একটা মিনিমাম কস্ট আছে। তারপরে হসপিটাল সাস্টেনেবল করতে হলে অথবা নতুন নতুন প্রজেক্ট নিতে হলে, কারণ একটা ধরেন হলে কি নট নেসেসারিলি যে ওই টাকাটা মালিক বাসায় নিয়ে যাবে, ফিউচার প্রজেক্ট করতে হলে সে ইনভেস্ট লাগবে, সেই ইনভেস্ট আসবে কোত্থেকে? আসবে এই ইনকাম থেকেই আসবে। সেই ক্ষেত্রে একেবারে তো আর কস্ট মাইনাস বা জিরোতে আনা যাবে না, একটা স্ট্যান্ডার্ড প্রাইস তাকে নিতেই হবে। সেখানে হয়তো কম্পারেটিভলি অন্য হসপিটালের সে কম বেশি হতে পারে, বাট আমাদের ট্রান্সপারেন্সি বা রোগীটাকে বোঝানো উচিত। একটা বিষয় আমার কথা হচ্ছিল সেদিন হলো কি, আমাদের হলো কি নূর ইসলাম সাহেবের সাথে
নেফ্রোলজি নোডাল স্পেশালিস্ট। কিছু কিছু ক্ষেত্রে আছে, ধরেন হলো ইজিএফআর নামে একটা টেস্ট আছে, ইজিএফআর। জি ইজিএফআর করতে গেলে কোনো কষ্ট নেয় না, ইজিএফআর কোনো খরচ নাই। ইজিএফআরটা কি, ক্রেটিনিন থেকে বয়স দিয়ে বের করা যায়। জি এখন হলো কি, আমার প্রশ্নটা, আপনার হসপিটাল, বাংলাদেশ সব হসপিটালগুলো ওটার উপর চার্জ করছে। হুম তাহলে যদি এটা যদি করা যায়, যেহেতু কষ্ট হচ্ছে না, জি তাহলে যদি বলে আমার এখানে ইজিএফআর আমরা কোনো পয়সা নিচ্ছি না, কারণ এখানে ইনভেস্ট নাই, জি এই যে অ্যাটিচিউডটা, এটা থাকলে, উনি তো বললেন যে এটা নেওয়াটা অবৈধ। মুসলিম সাহেব যেটা বললেন, ওনার পডকাস্টটা আপনি আমাকে পাঠিয়ে দিব, উনি যেটা বললেন যে এটা অবৈধ, তো আমি অবৈধ বলবো না, এটা না নিলেও তো চলে। জি এবং আপনি নেবেন না সেটা আমি বলছি না, কিন্তু আমি এটা সব হসপিটালের জন্য বলছি, যেগুলো জিনিস মানে ছাড় দেওয়া যেতে পারে, যেখানে আমার কোনো ইনভেস্ট নাই, সে মানুষে হেল্প করা যেতে পারে। এখন একটা গরিব মানুষ আমার কাছে আসতো চেম্বারে, ধরেন আমার কাছে আসতে, তো আমাদের কন্টিনেন্ট হসপিটাল নিয়ম হলো কি, তাকে আগে পে করতে হবে, তারপরে আমার কাছে আসবে। কিন্তু আমার একজন গ্রামের মানুষ, গরিব মানুষ যদি আসে, তাকে তো আমাকে নো বলা যাবে না। তাকে আমি যদি এনে আমি যদি দেখে তাকে সাজেশন দিই, এখানে হসপিটালে কোনো লস নাই, জি ডাক্তারের কোনো লস নাই, জি আমার টাইম যাবে। সেই রকমই যদি কোনো কোনো খাত থাকে, আমার মনে হয় যে এই ধরনের খাতগুলোকে আমার মনে হয় একটু পয়েন্ট আউট করা উচিত। তাহলে হবে কি, মানুষের কিন্তু কনফিডেন্ট বাড়বে, আরে এই হসপিটাল যে আবার ফ্রি দিচ্ছে, কিন্তু আসলে ওখানে কোনো ইনভেস্টই নাই। ঠিক আছে, আমি জাস্ট এটাকে আপনাকে জাস্ট পয়েন্ট আউট করলাম আর কি, এই জিনিসটাকে। এখন হলো কি যে আপনার এই যে খরচ, ধরুন আপনি ইমার্জেন্সি পেশেন্ট যখন হার্ট অ্যাটাকের পেশেন্ট আসে, সে বাসা থেকে একটু টাকা নিয়ে আসে না, কত খরচ হবে তাও জানে না। এখন আপনার হসপিটালে গেলো, আপনার হসপিটাল থেকে আরেক হসপিটালে গেলো, তাহলে ঘুরতে ঘুরতে তার হার্ট অ্যাটাক হলো, হার্টের পাম্পিং কমে গেল, অথবা মারা গেল। সুতরাং এই সব জিনিসগুলো কিন্তু ইন্স্যুরেন্স কাভার আসতে হবে। এবং আপনার সাথে আমি তো আগেও মনে হয় ইন্টারন্যাশনাল মিটিং করছি যে ইন্স্যুরেন্স হ্যাজ টু বি কাভার্ড, হেলথ কেয়ার ইন্স্যুরেন্স। এটা গভর্নমেন্টের তরফ থেকে আসছে, গভর্নমেন্ট চেষ্টা করছে, কিন্তু এটা সবার জন্য ইন্স্যুরেন্স। অর্থাৎ একটা রিক্সার চালকেরও ইন্স্যুরেন্স থাকতে হবে, একটা হলো কি আপনার ধরেন একটা যে বিজনেসম্যানেরও থাকতে হবে, একটা হাই ক্লাস পিপলেরও থাকতে হবে, এবং যার জন্য সেই ধরনের ইন্স্যুরেন্স চালু করতে হবে। সো ইন্স্যুরেন্সের কাভারেজ যদি না আসা যায়, তাহলে কিন্তু এই যে ইমার্জেন্সি কেয়ারটা বা বেস্ট কেয়ার দেওয়াটা কিন্তু ডিফিকাল্ট। এবার এটা তো আপনি আমার সাথে এগ্রি করবেন। এবং ইন্স্যুরেন্সের জিনিস নিয়ে আপনি তো আমার মনে হয় যে পড়ালেখা অনেক করেছিলেন, একটা প্রেজেন্টেশনও দিয়েছিলেন, একটা প্রেজেন্টেশন দিয়েছিলেন, একটা বড় ফরম্যাটই করেছি আমেরিকার সাথে, যেটা আমাদের কোলাবোরেশন ছিল। সো ইন্স্যুরেন্সটা আমার মনে হয় একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আমাদের সবাইকে চিন্তা করতে পারে। আপনার কি অ্যাটিটিউডের সম্বন্ধে? না, অ্যাবসলিউটলি। আমি আপনাকে বলি যে আমাদের মানে পৃথিবীর সব দেশে কি হয়, মানুষ হসপিটালে সার্ভিসে চলে যায়, যাওয়ার পরে তারপর বিলটা যখন আসে ইন্স্যুরেন্সের কাছে সে পাঠিয়ে দেয়, বা ইন্স্যুরেন্সের কাছে সরাসরি বিলটা চলে যায়। তো হসপিটালের সার্ভিসের প্রাইস কত, এটা নিয়ে কিন্তু তারা বদল হয় না। আমাদের দেশে কিন্তু প্রথমেই মানুষ এই ব্যাপারটাতে বদল হয় যে আমি যে সার্ভিসটা এখন নিতে যাব, এইটার আসলে কস্ট কত। এবং আমাদের দেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচারই মোস্টলি, রাইট? কারণ যেহেতু ইন্স্যুরেন্স নেই, ইন্স্যুরেন্স পেনিট্রেশন লেস দেন 1%, হুইচ কামস অ্যাজ এ বাই প্রোডাক্ট অফ লাইফ ইন্স্যুরেন্স। আলাদা মেডিকেল ইন্স্যুরেন্স কোনো বা হেলথ কেয়ার ইন্স্যুরেন্স কোনো প্রোডাক্ট লাইনই নাই। যাই হোক, তো এখন আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই মানুষগুলো ফলে হয়েছে কি, অনেক ক্ষেত্রে মানুষ একদম শেষ সময় হসপিটালে আসে। তো দুইটা ক্ষতি হয়। একটা হলো যে দেখা যায় যে তার অনেক কিছু আসলে ড্যামেজ হয়ে গেছে, তখন খুব কিছু করার থাকে না। আপনার ক্যান্সারের অনেক পেশেন্ট 4th গ্রেডে এসে হসপিটালে যখন রিপ্রেজেন্ট করে, তখন তার জন্য তেমন কিছু করার থাকে না ক্লিনিশিয়ানদের। কিন্তু আগে প্রপার স্ক্রিনিংয়ের মধ্যে যদি থাকতো, তাহলে হয়তো অনেক আগে থেকে সার্ভিসটা দেওয়া যেত। তো এগুলো একটা ব্যাপার, যেখানে আমাদের ইন্স্যুরেন্সের মধ্যে মানে ইন্স্যুরেন্স এখন আমাদের দেশের জন্য আসলে একদম মোস্ট ম্যান্ডেটরি পার্ট হয়ে গিয়েছে হেলথ কেয়ারের জন্যে। কারণ হলো যে এইটার মাধ্যমে আসলে একটা গেম চেঞ্জিং হতে পারে এই দেশের হেলথ কেয়ারে। এবং এইখানে আপনার তখন হয় কি, ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি যখন আসে, আমি একটা কথা গুরুত্ব সহকারে বলতে চাই, যে কোনো একটা প্রক্রিয়ার মধ্যে ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি যখন আসে, তখন ওই ক্ষেত্রের সমস্ত নিয়ম নীতি সব কিছু কিন্তু সঠিক হয়। তা আপনি যখন একটা ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি হিসেবে হেলথ কেয়ার ইন্স্যুরেন্স আসবে হেলথ কেয়ারের মধ্যে, সে কিন্তু ডক্টরের রেসপন্সিবিলিটি নিয়ে কোশ্চেন করবে। এই যে আমরা এখন ডাক্তারের দায় অবহেলার কথা বলি, এইসব জিনিস কমে যাবে। রোগীদের বা রোগীর লোকদের দায়িত্বের ব্যাপারে সে কিন্তু সচেতন করবে, হসপিটালকে বা সার্ভিস প্রোভাইডারকে সচেতন করবে, রেগুলেটরকেও কিন্তু সে একটা ক্ষেত্র দিয়ে দিবে। তার মানে কি, অনেক ননসেন্স আছে যেগুলো এখন আমাদের হেলথ কেয়ারে হয়, এর অনেক কিছু আসলে দূর হয়ে যাবে হেলথ কেয়ার ইন্স্যুরেন্সের সাথে। মানুষের সহজলভ্যতা সার্ভিসের তো হবেই, এতে কোনো সন্দেহই নেই। এইটা এখন আসলে একেবারে
ইম্পর্টেন্ট থিং ফর হেলথ কেয়ার ইন দিস কান্ট্রি। এবং এইখানে গভর্নমেন্টের সবচেয়ে বড় সুবিধাটা যেটা যেতে পারে সেটা হলো নীতি সহযোগিতা। হয়তো দেখা যাবে অনেক প্রাইভেট সেক্টর ইনভেস্টরও কিন্তু আসবে একটা প্রপার ইন্স্যুরেন্স করার জন্য, কিন্তু ওই যে নীতি সহযোগিতা যেটা এবং একটা সেপারেট প্রোডাক্ট লাইন হওয়া দরকার হেলথ কেয়ারের। এটা সাধারণ ইন্স্যুরেন্স বা তার পার্ট হতে পারে বা আলাদাও হতে পারে, বাট লাইফ ইন্স্যুরেন্স থেকে আলাদা হতে পারে। লাইফ ইন্স্যুরেন্সের পার্ট হলে এটা প্রিমিয়াম বড় হয়ে যায়, মানুষ এফোর্ড করতে পারে না। অনেক কম পয়সায় আসলে হেলথ কেয়ার ইন্স্যুরেন্সটাকে এফোর্ড করা যেতে পারে, এবং এটার জন্য নীতি সহায়তা আমার মনে হয় সবচেয়ে বেশি দরকার এই মুহূর্তে, যেটা আমি আপনার মাধ্যমে আমাদের দেশের বর্তমান সরকারকে আসলে রিকোয়েস্ট করবো যে এই ব্যাপারটাতে যেন খুব গুরুত্ব দেওয়া হয়। বর্তমান সরকার তো বলছেন যে আমাদের দেশে যাতে কোনো মানুষই যদি বিনা চিকিৎসা না মারা যায় সেটার ব্যবস্থা নিতে হবে, এটা মানে হেড অফ দি স্টেট। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, ধরেন কস্টের কথাটা যখন আমরা বলছিলাম, আমাদের এখানে আমাদের হসপিটালে আমি যে আপনাকে বলছিলাম যে আমরা ম্যাচ মেকিং করার চেষ্টা করছি, তার মানে হলো আপনার যত রকমের ইন্টারভেনশন আছে, আপনি জানেন যে একসময় মেডিসিন আর সার্জারি ছিল, মাঝখানে কিন্তু একটা জায়গা পরে ইন্টারভেনশন নিয়ে নিয়েছে এবং মেডিসিনের লোক যেই মূলত প্রমোট করেছে ওগুলো। যেমন ধরেন আপনারা কার্ডিওলজিস্ট হওয়ার পরেও আপনারা কিন্তু কার্ডিয়াক ইন্টারভেনশন করেন। এক সময় কিন্তু ইন্টারভেনশনগুলো না থাকার ফলে রোগীগুলো ডাইরেক্টলি সার্জারিতে যেত, রাইট? এরকম এখন কিন্তু ইন্টারভেনশন নিউরোলজিতে হয়, ভাস্কুলারে হয়, জিআইতে হয়, আপনার ইউরোলজিতে হয়। তো এই জায়গাগুলোতে অনেক ম্যানিং আমরা করেছি যে আপনি আমাদের মেডিকেল কলেজ হসপিটালে একমাত্র ইনস্টিটিউট হবে দেশে ইনশাল্লাহ যেখানে এই সব ধরনের ইন্টারভেনশন ইনশাল্লাহ আপনি পাবেন এবং 24 ঘন্টা পাবেন। আমরা আশা করি এটা তো আমরা আশা করি। আরেকটা জিনিস একটু বলতে চাচ্ছি এটার সাথে, সেটা হলো যে আমরা যদি অ্যাপল টেপল কস্টটা বিবেচনা করি, যারা আসলে দেশের বাইরে যায় বিভিন্ন কাজে, তারা যখন দেশের এরকম প্রতিষ্ঠান থেকে আসলে আপনার সার্ভিস নিবে, তখন আসলে কিন্তু এই কস্টটা অনেকখানি রিডাকশন হয়ে যাবে, অনেক ক্ষেত্রেই কমে আসবে এটা। কারণ বাইরে যাওয়ার পেছনে একটা মানুষ শুধু যায় না, তার কস্ট, তার ওখানে থাকার কস্ট, তার সাথে আরও 2-1 লোককে যেতে হয়, তাদের প্রফেশনাল কম্প্রোমাইজ হয়, সব মিলিয়ে আপনি যদি কস্ট দেখেন তার থেকে অনেক কম খরচে ইভেন লেটেস্ট ইকুইপমেন্ট থাকার পরেও রাখার পরেও যে কষ্ট হবে সেটা তার থেকে অনেক কষ্ট হবে। এটা আমি একদম নিশ্চয়তা সহকারে বলতে চাই আপনার মাধ্যমে। আপনার এই প্রশ্ন ঠিক আছে, এখানে আমরা তখনই এটাকে আমরা ইনশিওর করতে পারবো যখন আমরা স্ট্যান্ডার্ড কেয়ার অফ ট্রিটমেন্ট দিতে পারবো। অর্থাৎ ডক্টরের কোয়ালিটি ইনশিওর করতে হবে আমাদেরকে, নার্সিং কোয়ালিটি ইনশিওর করতে হবে এবং নার্সের কোয়ালিটি আরও বেশি ইনশিওর করতে হবে। আমাদের হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছে, ওয়ার্ড বয়, ওয়ার্ড মাস্টার, যারা সবাই করতে হবে। আমাদের সার্ভিস চেইনই ঠিক করতে হবে, আসলে চেইন ঠিক করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। যেমন একটা কমপ্লেন আছে যে রুগীদের সাথে ভালো ব্যবহার করা হয় না, যে রুগীদের সাথে ভালো ব্যবহার করার জন্য একটা মানুষের সাথে হেসে কথা বললেও কিন্তু রুগীরা আসে কিন্তু আমাদের কাছে অসহায় হয়ে। যদি রুগীরা সাথে ঠিকমতো কথা বলা হয় এবং তাকে বোঝানো হয়, কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের ল্যাকিং। তাহলে রুগীর সাথে কথা বলতে হলে আমার ডাক্তার তো আমাদের বলতেই হবে, কিন্তু আমরা যারা সিনিয়র ডাক্তারটা আমরা কম সময় দিতে পারি, আমাদের কম সময় থাকে, কি স্টিল আমাদেরকে এনাফ টাইম দিতে হবে। আমরা টাইম দিচ্ছে আগের চেয়ে ডাক্তাররা। নাম্বার 2 হলো কি রুগীর কমপ্লেনগুলো নার্সের ইম্পর্টেন্ট, নার্স যেতে হবে, তাকে কাউন্সেলিং করতে হবে। তারপরে ধরেন ওয়ার্ড বয়, ওয়ার্ড মাস্টার, সবাইকে, ইভেন হলো কি আপনারা যারা অ্যাডমিনিস্ট্রেশন আছেন তাদেরও জব আছে, যে এই যে ভালো ব্যবহারটার কিন্তু একটা ইম্পর্টেন্ট। এবং রুগীদের কমন কমপ্লেন কিন্তু, স্যার ওখানে গেছিলাম এত ভালো ব্যবহার পাইছি, কিন্তু দেশে আসলে ভালো ব্যবহার পাচ্ছে না। এটা কিন্তু সম্বন্ধে আপনার আইডিয়া কি, লজিক কি, এবং আপনি কিভাবে এটা? শতভাগ সঠিক। কারণ হলো যে আসলে একটা মানুষ স্বাস্থ্য সেবার জন্য যখন আসে তখন তার ডিস্ট্রেসটা অনেক হাই, এবং আমাদের দেশে তো আসলে যে বললাম ইন্স্যুরেন্স বা এগুলো না থাকার কারণে মানুষ অনেক যখন একেবারেই সহ্য করতে পারে না তখন মানুষ হসপিটালে আসে। তো তখন আমাদের কাছে তার ডিস্ট্রেস কমানো, আমাদের কাছে তার ডিস্ট্রেস বাড়ানো না। তা আমি যেটা সবসময় বলি আমার কলিগদের, এবং এটা কন্টিনেন্টালে থাকতেও আমি বলতাম যে আসলে আমরা যখন একজন রোগীকে পাচ্ছি, আমাদের এটা চিন্তা করা উচিত যে আমার বাবা মা বা ভাই বোন বা আমার হাজব্যান্ড ওয়াইফ বা আমার সন্তান যদি এই মানুষটা হতো, তাহলে আমি তার জন্য কী সার্ভিস চেতাম। এটা কিন্তু সম্পূর্ণভাবে মাইন্ডসেটের ব্যাপার, এটা টিউন করা দরকার এবং ইনস্টিটিউশনালি টিউন করা দরকার। তো আমাদের প্রশ্ন করা উচিত যে আমার যদি সে আমার বাবা মা বা আমার নেক্সট কিন হতো, তাহলে আমি তার জন্য কী সার্ভিস চেতাম এখানে। যেই সার্ভিসটা আমি তার জন্য চাইতাম ওই একই সার্ভিস একে দেওয়া উচিত। কারণ আমরা একটা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বা আমরা একটা সার্ভিস অর্গানাইজেশনে কাজ করি, আমরা যদি আমার জন্য কিছু আমি চাই, তার জন্য অন্য কিছু একটা ভাবি, তার মানে আমি কিন্তু ডাবল স্ট্যান্ডার্ডের মধ্যে আছি। ডাবল স্ট্যান্ডার্ড রাখার কোনো সুযোগ নেই, কিন্তু ওইটা আমরা দুনিয়া আখেরা কোনো জায়গায় জবাব দিতে পারবো না। কারণ আমার সর্বপ্রথমেই এটা চিন্তা করতে হবে যে আমার নিজের লোক হলে আমি তার জন্য কি চাইতাম, যা চাইতাম আমরা তাকে দিব। সেই জায়গায় যদি আপনার ইমপ্রুভ করার সুযোগ থাকে আমরা করব, কিন্তু এই যে মাইন্ডসেট, এই যে এমপ্যাথি,
এই যে তার সাথে একটা সদয় আচরণ করার একটা চেষ্টা বা ইচ্ছা, এগুলোর মাধ্যমে ঠিক হবে, করতে হবে। এবং করতে হবে। আমি জুনিয়র ডাক্তার সবসময় এটা বলি, দেখো আমরা চিকিৎসা করছি, আমরা রোগীর সাথে খারাপ ব্যবহার করি, অথবা আমরা যদি মিসবিহেভ করি, অথবা যদি আমরা ওগুলো মিস্টেক করি, আমরা একটা অজানা মিস্টেক, একটা জানা মিস্টেক, যদি আমাদের কোনো মিস্টেক হয়, জি, তোমাকে হয়তো রুগী কিছু জানবে না, কিন্তু আল্লাহ কিন্তু আছে, অফকোর্স। এবং কিয়ামতের দিনে কিন্তু তোমাকে হিসাব দিতে হবে জি, যে এই রুগীটা তোমার অবহেলার জন্য মারা গেছে, জি, তুমি একটা জবাব দাও, এবং সেই জবাব কিন্তু আর আমরা দিতে পারবো না। দিতে পারবো। সেই জন্যই আমি সবাইকে এটা বলি আর কি, আমার একদম জুনিয়রদেরকে। যথার্থ। সুতরাং না, থ্যাংক ইউ এমডি সাহেব, আপনি আসার জন্য। হ্যাঁ, আমরা মনে উই আর অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন। থ্যাংক ইউ। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমরা হলো কি একটা ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল সম্বন্ধে কথা বললাম, কর্পোরেট হসপিটাল সম্বন্ধে, মেডিকেল, এবং তাদের অনেক ভিশন আছে কথা বললাম। আমরা পর্যায়ক্রমে অন্য অন্য হসপিটালকেও হয়তো আমরা পডকাস্টে নিয়ে আসবো লেটার অন। আমরা আমাদের বাংলাদেশি একজন সিও এমডি মেট্রনিক কোম্পানির সাথেও, ডাক্তারের বাইরে আমরা ইন্টারভিউ নিয়েছি, আপনি হচ্ছেন সেকেন্ড। জি, সুতরাং ফিউচারে আর কাকু নেওয়া যায় এখানে, নট নেসেসারিলি যে আমরা বলে কি শুধু কর্পোরেট হসপিটালকে নিব, ইভেন হসপিটাল আর্কিটেক্টকেও আমরা নিব, অবশ্যই। কারণ আর্কিটেক্টও একটা রোল আছে হেলথ কেয়ার প্রফেশনে। জি, সেই জন্য জি, আমাদের পডকাস্টের নাম হেলথ কেয়ার দি হেলথ আওয়ার, মানে হেলথ রিলেটেড সব ধরনের প্রোগ্রাম, সবকিছু রাইট। সায়েন্টিস্টকে নিয়ে আসবো, ফার্মাসিস্টকে নিয়ে আসবো। সুতরাং সবাই মিলে আমরা কথা বলবো যাতে মানুষ জি, কনফিডেন্ট পায়। এই যে আপনি যেটা বললেন, এখন হয়তো আমি দেখবো যে মানুষজন হয়তো আমাদের হসপিটাল সম্বন্ধে জানবে, আপনার ভিশন সম্বন্ধে কনফিডেন্ট লেভেলটা আমাদের বাড়াতে হবে। জি, ইভেন ফার্মাসিউটিক্যালে ওষুধের প্রোডাক্ট ভালো কি মন্দ, জি, আমি যদি ফার্মাসিউটিক্যালের যার সমিতির এমডি আছে, অথবা যে কোনো একটা বিজ্ঞ লোককে নিয়ে আসি এবং তার ইন্টারভিউ নিই, তারা যদি বলে যে আমরা এই পদ্ধতিতে করছি, আমরা এই সোর্স থেকে নিয়ে আসছি, আমরা কোয়ালিটি মেনটেন করছি, আমাদেরগুলো ইউএসএ যাচ্ছে, তাহলে মানুষ কিন্তু আর লাস্ট ফার্মায় গিয়ে বা অমুক জায়গায় গিয়ে বিদেশ ওষুধ খুঁজবে না। হ্যাঁ, সত্যি। সুতরাং থ্যাংক ইউ আপনি আসার জন্য, আপনাকে ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম। আপনার যদি পরে কিছু বলতে চান কিনা লাস্টে। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদের শুভেচ্ছা। আর আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমাকে এখানে আসার সুযোগ দেওয়া হয়েছে, বিকজ ইট ইজ অলওয়েজ এ প্লেজার টু কাম ব্যাক অ্যান্ড টু হ্যাভ স্পেন্ড সাম টাইম উইথ ইউ। আমাদের আশা করি আপনাকে ভবিষ্যতে যদি আবার ডাকা হয় এইসব ব্যাপারে আপনি সময় দিবেন। আই এম অ্যাট ইউর সার্ভিস ইনশাআল্লাহ। যদিও আমি জানি ইউ আর ভেরি বিজি, না, কিন্তু বিজি থাকলেও বিজির পরেও কিন্তু আমাদের কিছু অবশ্যই দায়িত্ববোধ আছে। অবশ্যই। আমার এই চ্যানেলটা করার উদ্দেশ্য আমার দায়িত্ববোধ থেকে মানুষকে জানানো আর কি, কিছু কিছু জিনিস, একটা মেসেজটা দেওয়ার মানুষকে। অবশ্যই, এটা আমার জন্য দ্যাট উড রিমেন মাই প্লেজার ইনশাআল্লাহ। সো আমার দর্শকদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই পডকাস্টটাকে ভেন্টিলেট করবেন, সার্কুলেট করবেন বিভিন্ন জায়গায়, এবং সামনে অন্য কোনো টপিকস নিয়ে আমরা হাজির হব। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।